আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানের হুমকি, কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এরপর জানিয়ে দিব ভবিষ্যৎ যুদ্ধের রূপ বুঝতে চীনের কোয়ান্টাম অস্ত্র নির্মাণ। তারপর জানিয়ে দিব ট্রাম্পকে ঠেকাতে গ্রিনল্যান্ডে ইউরোপীয়দের মহড়া। আরও জানিয়ে দিব কাতারের ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, 2 লাখ সেনা খুঁজে পাচ্ছে না ইউক্রেন। ইরানের হুমকি, কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এমন হুমকির পরেই কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে আংশিক সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। কর্মকর্তারা বলেছেন, আংশিকভাবে মার্কিন সৈন্যদের প্রত্যাহার একটি সতর্কমূলক ব্যবস্থা। বিবিসি জানতে পেরেছে যে কিছু ব্রিটিশ সামরিক কর্মীকেও সরিয়ে নেওয়া হচ্ছে। কাতার সরকারের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, পররাষ্ট্র দপ্তর থেকে তেহরানে ব্রিটিশ দূতাবাসও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দোহার মার্কিন দূতাবাস তাদের কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার এবং আল উদেইদ বিমান ঘাঁটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার পরামর্শ দিয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট অনুসারে বৃহস্পতিবার 15 জানুয়ারি স্থানীয় সময়ে 2:45 থেকে ইরান প্রায় সকল ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ওই বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। কাতারসহ মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে এরই মধ্যে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। ভবিষ্যৎ যুদ্ধের রূপ বুঝতে চীনের কোয়ান্টাম অস্ত্র নির্মাণ। যুদ্ধক্ষেত্রের বিপুল পরিমাণ তথ্য কয়েক সেকেন্ডের মধ্যেই বিশ্লেষণ করা, প্রচলিত রাডার ব্যবস্থা ধরতে পারে না এমন স্টেলথ বিমান শনাক্ত করা সহ নানাবিধ সুবিধা নিয়ে 10টির বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ সরঞ্জাম নির্মাণ করছে চীন। চীনের পিপলস লিবারেশন আর্মি জানিয়েছে, কোয়ান্টাম ভিত্তিক 10টির বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ সরঞ্জাম বর্তমানে উন্নয়নাধীন। এর অনেকগুলোই ইতোমধ্যে সামনের সারির মিশনে পরীক্ষা করা হচ্ছে। চীনা সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির একটি সুপার কম্পিউটিং ল্যাবরেটরি। প্রকল্পটির মূল লক্ষ্য ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং কোয়ান্টাম প্রযুক্তি। চীনের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলির বরাত দিয়ে হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে। সামরিক কমান্ডাররা আশা করছেন, কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের বিপুল পরিমাণ তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সম্পদ বণ্টন সহজ হবে। এছাড়াও বলা হচ্ছে, কোয়ান্টাম সেন্সিং ও অবস্থান নির্ধারণ প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে এমন স্টেলথ বিমান শনাক্ত করা সম্ভব যেগুলো প্রচলিত রাডার ব্যবস্থা ধরতে পারে না। চীনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উন্মুক্ত সাইবার স্পেস থেকে উচ্চমূল্যের সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহে কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করছে। কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করে এমন অত্যন্ত নির্ভুল নেভিগেশন ব্যবস্থা তৈরি করা যেতে পারে যা স্পুফিং বা জ্যানিংয়ের মতো হামলার বিরুদ্ধে কার্যকর থাকবে। পত্রিকাটির সঙ্গে কথা বলা নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা বলেন, নতুন সাইবার অস্ত্র তৈরির ক্ষেত্রে দ্রুততা ও পরিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এসব অস্ত্র উন্নয়নের মূল নীতি হল, একটি ভালো অস্ত্র ডিজাইন করতে হলে আগে ভবিষ্যৎ যুদ্ধের রূপ কেমন হবে তা ভাবতে হবে। ট্রাম্পকে ঠেকাতে গ্রিনল্যান্ডে ইউরোপীয়দের মহড়া। গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপের জেরে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে চরম উত্তেজনা বিরাজ করছে। ফলে ইউরোপের বেশ কয়েকটি দেশ সেখানে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে জোরপূর্বক দখলের হুমকি দেওয়ার পর ডেনমার্কের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করতেই জার্মানি, ফ্রান্স, সুইডেন এবং নরওয়ের মতো দেশগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্কের সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশ নেবে ইউরোপীয় দেশগুলোর এই ছোট ছোট সামরিক দল। বুধবার ডেনমার্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যাটোর মিত্র দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে তারা গ্রিনল্যান্ডে নিজেদের সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি করছে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 13 সদস্যের একটি প্রাথমিক অনুসন্ধানী দল পাঠাচ্ছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিশ্চিত করেছেন, তাদের প্রথম সামরিক ইউনিট ইতোমধ্যেই গ্রিনল্যান্ডের পথে রয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এমনকি প্রয়োজনে শক্তি প্রয়োগের ইঙ্গিতও দিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের এমন অনমনীয় অবস্থানের কারণে ন্যাটো জোটের ভবিষ্যৎ এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, কোনো মিত্রদেশের ভূখণ্ড দখল করার চেষ্টা করা হলে তা হবে ন্যাটোর মৃত্যুঘণ্টার সমান। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সাথে ওয়াশিংটনে বৈঠক করেছেন, তবে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ইস্যুতে দুই পক্ষের মধ্যে মৌলিক মতপার্থক্য এখনও কাটেনি। উদ্ভূত পরিস্থিতিতে কানাডা এবং ফ্রান্স আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে নিজেদের নতুন কনসুলেট খোলারও পরিকল্পনা করছে। কাতারের ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মার্কিন নিরাপত্তা সতর্কতা স্তর হ্রাস করা হয়েছে। বুধবার এই ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়। এর ফলে ঘাঁটিতে বিমান ও সেনা কর্মকর্তারা ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার 15 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের বরাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 3টি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। একটি সূত্র জানিয়েছে বুধবার ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া মার্কিন বিমানগুলো ধীরে ধীরে ঘাঁটিতে ফিরে আসছে। অন্য দুই কূটনৈতিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে কথা জানিয়েছে। যারা ঘাঁটি ত্যাগ করার পরামর্শ পেয়েছিলেন তাদেরকেও আবার ঘাঁটিতে ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছে। কাতারে মার্কিন দূতাবাস রয়টার্সের যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য করেনি। এদিকে দক্ষিণ চীন সাগর থেকে একটি বিমানবাহী রণতরী ও তার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্দেশনা পেয়ে ইতোমধ্যে তা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। বৃহস্পতিবার 15 জানুয়ারি মার্কিন গণমাধ্যমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের নির্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে বা ইউরোপে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন নেই। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগের কৌশলের অংশ হিসাবে গত অক্টোবরে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীকে ভূমধ্যসাগর থেকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়। এর ফলে ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিকভাবে ব্যবহারের মতো কোনো বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ছিল না, যা আগের সংকটগুলোর সময় দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়, এক মার্কিন নৌবাহিনী কর্মকর্তার বরাতে বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের 12টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যে রয়েছে মাত্র 6টি। 2 লাখ সেনা খুঁজে পাচ্ছে না ইউক্রেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে প্রচণ্ড চাপের মুখে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, অনুমতি ছাড়া কাউকে কিছু না জানিয়ে প্রায় 2 লাখ সেনা সদস্য কর্মস্থল ছেড়ে পালিয়েছে। সিএনএন এক প্রতিবেদনে মিখাইলকে উদ্ধৃতি করে জানিয়েছে, যুদ্ধকালীন সময়ে সামরিক দায়িত্ব এড়ানোর অভিযোগে প্রায় 20 লাখ ইউক্রেনীয় নাগরিক ওয়ান্টেড তালিকায় রয়েছেন। ফেদোরভ প্রথম কোনো ইউক্রেনের নেতা যিনি যুদ্ধ ছেড়ে সেনাদের পালানোর বিষয়টি স্বীকার করেছেন। বুধবার 14 সেপ্টেম্বর ইউক্রেনের পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পায় ফেদোরভ। তার আগে এসব তথ্য জানান তিনি। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে ইউক্রেনের ফ্রন্টলাইনে পরিস্থিতি অত্যন্ত কঠিন, যেখানে সংখ্যায় ও অস্ত্রে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে লড়ছে কিয়েভের বাহিনী। দীর্ঘদিন ধরেই সেনাদের মনোবল কমে যাওয়া ও ব্যাপক পলায়নের গুজব শোনা যাচ্ছিল। ফেদোরভের মন্তব্যে সেই আশঙ্কার বাস্তব চিত্র সামনে এলো। ইউক্রেনের আইনে 18 থেকে 60 বছর বয়সী সব পুরুষকে সামরিক নিবন্ধনে থাকতে হয়। পরিচয়পত্র সঙ্গে বহন করাও বাধ্যতামূলক। তবে 25 থেকে 60 বছর বয়সীদেরই সরাসরি সামরিক মোতায়েনের আওতায় আনা হয়। যুদ্ধ চলাকালে জারি হওয়া মার্শাল লয়ের অধীনে সামরিক দায়িত্ব পালনের উপযোগী 23 থেকে 60 বছর বয়সী পুরুষদের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দেয় ইউক্রেন। যদিও এ পর্যন্ত 10,000-এর বেশি মানুষ অবৈধভাবে দেশ ছেড়েছে। নতুন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেছেন, ইউক্রেনের মোবিলাইজেশন ব্যবস্থায় বৃহত্তর পরিবর্তন আনা জরুরি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ফেদোরভের অন্যতম প্রধান অধিকার হবে সামরিক বাহিনীর তাত্ত্বিক সক্ষমতা আরও শক্তিশালী করা। 35 বছরে পা দেওয়া ফেদোরভ ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষামন্ত্রী। তিনি ডেনিস শমিহালের বদলে দায়িত্ব পেয়েছেন। তার আগে ফেদোরভ উপপ্রধানমন্ত্রী এবং ডিজিটাল রূপান্তর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় তিনি ইউক্রেনের সফল ড্রোন যুদ্ধ প্রকল্প সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর উদ্যোগ তদারকি করেছিলেন।